সবচেয়ে বড় প্রতারণা করেছে কাগজে কলমে বিএনপি জুলাই সনদ থেকে সরে এসে এবং গণভোটকে তারা বাতিল করে। 55 বছর পরে কেন গণ অভ্যুত্থান ফ্যাসিস্টের ভিতরে হতে হবে কেন? এই পর্যায়ে কে আনছে? রাজনীতিবিদ আনছে। এই যে আপনারা সংবিধানের কথা বলেন, সুপ্রিম কোর্টের কথা বলেন, সুপ্রিম কোর্ট কি মানুষের থেকেও বড়? যে সুপ্রিম কোর্ট আদেশ দিল তাই সংবিধানে হাত দেওয়া যাবে না, কিন্তু মানুষ মেরে ফেলা যাবে, রক্ত দেওয়া যাবে। শেখ হাসিনা আসা উচিত এই কারণে, যদি তার রাজনীতি ঠিক রাখতে চায়, কারণ তাকে মরতে হবে, নাহলে ধরা দিতে হবে, তাছাড়া তারা আওয়ামী লীগ বাঁচবে না। এবার যদি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি বাংলাদেশের রাজনীতির দীর্ঘ পথ পরিক্রমা আপনি দেখেছেন, ঠিক 2 বছর পরে যে নির্বাচিত সরকার আসলো তার 5 মাস শেষ হয়ে 6 মাসে পড়ছে, ঠিক সেই সময় রাজনীতির মাঠ ঠিক 6 মাসের মধ্যেই একটা মানে ছোটোখাটো বলতে বলতে আসলে বিক্ষিপ্ত হলেও প্রায় উত্তপ্ত হয়ে উঠছে। এবং আমরা সর্বশেষ দেখলাম যে হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দ গিয়েছিল জুলাই পদযাত্রায়, সেখানে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা তাদের উপর আক্রমণ করেছে। ঠিক একই সাথে সমসাময়িক যদি আপনাকে একবার একটু জিজ্ঞেস করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বার, তাকে নিয়ে তার উপর কিছু সচিত্র প্রতিবেদন আপনি দেখেছেন। যদিও তারা দাবি করেছে যে তারা আসলে ছাত্রদেরকে প্রতিরোধ করতে এসেছিল, কিন্তু সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি যে সে ছাত্রদেরকে মারধর করেছে। সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখেন, জুলাই চেতনা আছে, কিন্তু বাস্তবায়নটা এখনো সুদূর পড়া হতেই আমি বলবো। কারণ জুলাইয়ে তখন যারা কালেকটিভ লিডারশিপ ছিল, যে লিডারশিপটা দিয়েছে, এই লিডারশিপটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে বেশ বিতর্কিত হয়ে গেছে, যার ফলে তাদের উপরে আস্থা কিন্তু এখন আর আগের মতো নাই। অর্থাৎ আবার জুলাই হবে এমনটি না। যেমন ধরেন এখানে তাসমিমা জামিন আছে, অত্যন্ত প্রিয় আমাদের, তারপর আরও এরকম নারী কয়েকজন ছিল, তারা কিন্তু প্রথম দিক থেকেই আপনার এনসিপির থেকে বেরিয়ে আসছে, তারা এখন নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তো আমার কথা হলো, যে ঘটনাটা ঘটছে এখন, ধরেন জুলাই আন্দোলনের সময় যে ভাষায় কথা বলেছে, এখন কিন্তু সেই ভাষাটা কিন্তু এখন ওরকম থাকা উচিত না। ভাষায় যারা পার্লামেন্ট আছে তারা তো অভ্যুত্থানের শক্তি। 2 জুলাইয়ে একটা যেটা হয়েছে, যে ওখানে ধরেন আমার সাথিয়া বাড়ি পাবনা, সেখানেও একটা ঘটনা ঘটেছে। আমার কথা হলো যে এই যে আপনার সিলেটে যে ঘটনাটা ঘটলো, সেখানে কিন্তু যারা আন্দোলন করতে গেছে এনসিপির নেতৃবৃন্দ, তারা কিন্তু বেশ আগের ভাষায় কথা বলছে, অর্থাৎ বিএনপির নেতাকর্মীদেরকে যেসব গালমন্দ করা, এগুলো করার চেষ্টা করেছে, তারা আবার আক্রমণ করেছে। আমি বলছি দুটোই ঠিক হয়নি, কারণ তারা তো অভ্যুত্থানের শক্তি। বিএনপি, ছাত্রদল, যুবদল বলেন, আমিও তাদেরকে কিন্তু শেষে সবগুলো রাজনৈতিক, একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া সবাই তো এই মুভমেন্টে ছিল। যেমন ধরেন সর্বশেষ দাবি ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই, ওই মুহূর্তে কিন্তু মা, বোন, শিশু, মা কোলে করে নামছে সব সংগঠন। আমার বাসাটা স্ট্র্যাটেজিক জায়গায়, আমি খেয়াল করেছি সব রাজনৈতিক দল কিন্তু পরিচয়হীনভাবে সব কিন্তু এই অভ্যুত্থানে নেমে পড়ছিল, ছাত্র জনতা। সুতরাং ওটা তো অস্বীকার করা যায় না। কিন্তু এখন পার্লামেন্ট ইলেকশন হওয়ার পরে যেটা আপনি বললেন, পার্লামেন্টে অভ্যুত্থানের শক্তি আছে, কিন্তু এদের ভিতরে মাইলেজ পাওয়ার একটা প্রবণতা কিন্তু আছে। সামনে ধরেন স্থানীয় সরকার নির্বাচন আছে, এই কারণে মাইলেজ পাওয়ার জন্য এগুলো ধরেন, এই যে জুলাই জাতীয় সনদ, সেখানে কিন্তু হাইকোর্টে একটা রায় দিয়েছিল, তারপরে সুপ্রিম কোর্টে আপিল করে বিএনপি, তখন বিএনপি খুব সমালোচিত হয়েছে যে আপিল করলো কেন, কিন্তু সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছে। রায় দিয়ে আপনার মৌলিক যে বাধা, যেমন 7 ক, অর্থাৎ মৌলিক কোনো ইস্যু সংস্কার করা যাবে না, সংশোধন করা যাবে না, সেগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রেস্টোর করছে, গণভোট রেস্টোর করছে, এবং জুলাই চার্টার সহ অন্যান্য আইন, নীতি, আদর্শ, এগুলো সব সংসদের হাতে ছেড়ে দিয়েছে। তো এখন আমার বক্তব্য হচ্ছে, আন্দোলন যদি আপনি করেন, তাহলে সুপ্রিম কোর্টের রায়কে আপনি বলেন যে প্রথমে সুপ্রিম কোর্টের রায় মানি না, কারণ এখন অপোজিশন যেটা সেই আগের জায়গায় আছে, যে না ওই সরকার পরিশোধ করে করতে হবে। আর বিএনপির অবস্থান হচ্ছে যে তারা এখন কিন্তু ওই রায়ের অনুকূলে যেতেছে, আগের জায়গা থেকে কিন্তু বিএনপি সরেছে। আগে বলতো যে আমরা যেটা স্বাক্ষর করেছি, অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করি, এখন কিন্তু বলে সবটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। সেখানে যেটা আমার জানা মতে এই রায়ের আলোকে তারা করতে চায়। হ্যাঁ, তো সেখানে আমার বক্তব্য সরকারও বুঝতে হবে যে আমরা ধরেন যারা 71-এ জেনেছি, 90-এ দেখেছি, এগুলো তো সবগুলো আন্দোলনের দাবি কিন্তু অলমোস্ট কাছাকাছি। 24-এর আন্দোলনের দাবি কিন্তু কাছাকাছি। তো এখন ফ্যাসিবাদের বিলোপ মানে আপনি ধরেন মানবিক একটা বাংলাদেশ গড়তে অনেক সময় লাগবে, কিন্তু আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, এইটার ব্যাপারে যেটুকু সংস্কার বা সংশোধন যাই বলেন, এটা তো হওয়া দরকার দেশে, এটা তো সব জনগণেরই আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ থাকতেও তো যে আন্দোলনগুলি হয়েছে মাঝে মধ্যে, ধরেন এই যে বিএনপি আন্দোলন করছে, গুম খুন, জামাত রাস্তা বেরোতে পারে নাই, গুম খুন সবাই হয়েছে, নির্যাতিত হয়েছে। তো আমি এই জন্যই বলছি যে এখন অভ্যুত্থানের শক্তি তাদের মনে হয়, এই যে ধরেন আমাদের পাবনা সাথিয়ার যেটা হয়েছে, আমাদের যে ব্যারিস্টার মমিন, তিনি এমপি ইলেক্টেড হয়েছেন, তিনি আপনি বলেন ইমামতি করতে হবে কেন? উনি এটা পলিটিক্যাল অংশ হিসেবে হয়তো যান কিনা জানি না, মসজিদে ইমামতি করতে যান, আর যেতে নিয়েছে ওই সাইদ আবদুল্লাহ উপদেষ্টা হয়েছে না, তার এলাকায় যেতে নিয়েছে, ওখান থেকে বাধা দিছে।
মসজিদ কমিটিতে সে আসবে কেন? যেতে পারেনি। বুঝতে পারছি, মানে এই জুলাইয়ের শক্তির মধ্যে একটা বিভক্তি এবং তারা একে অপরের আসলে এখন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এবং নিজের যার মতো মাইলেজ যাচ্ছে। ডক্টর তাসমিমা, আপনি যে জুলাই আন্দোলনের আপনারা প্রত্যক্ষদর্শী এবং অগ্রভাগের সৈনিক, যে এনসিপি ছিল এবং এনসিপি থেকে আপনারা যদি এখন সরে এসেছেন আদর্শিক কারণে, কিন্তু সার্বিক অবস্থা আপনার কি মনে হয়? আপনার সহ আলোচক যেটি বলছিলেন যে জুলাই এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিটাই এখন সংসদে রয়েছে এবং সেই সঙ্গে যদি আপনি কিছুদিন আগে একটা টক শোতে আমি দেখছিলাম, আপনি বলছেন যে এটা একটা সমঝোতার একটা সংসদ হচ্ছে, যে যেমন চাইছে, আপনার সমঝোতার সংসদ চান নেই, কিন্তু তারপরও তাদের মতো এই বিভক্তি কেন এবং এই হঠাৎ এরকম উত্তেজনা বা এই ভাষার যে ব্যবহার এখন আমরা ব্যবহার করুন অপব্যবহার, এবং এটা কি নতুন বাংলাদেশের সংস্কৃতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক দর্শকদেরকেও শুভেচ্ছা। আমি যদি গতকালের ঘটনাটা বলি, বা আপনি যেটা দিয়ে শুরু করলেন যে উত্তপ্ত, আমার কাছে মনে হচ্ছে এটা অপ্রয়োজনীয় আসলে এই সময়ে এসে। মানে একটা 17 বছরের ছেলের চোখ উপড়ায় ফেলার মতো ঘটনা পরিস্থিতি বাংলাদেশে এখন এই অবস্থায় আছে কিনা, ইভেন পুলিশের সাথেও নারী রাজনীতিবিদ সংসদ সদস্যদের একটা হাতাহাতি ধস্তাধস্তি হয়েছে, তো এই সিচুয়েশনটার আসলে দরকার কিনা এখন, এটা আমার কাছে বোধগম্য না। সো বিএনপির সরকার গঠনের পর এটা সত্য যে সংসদে যারা ছিল সবাই ফ্যাসিবাদ বিরোধী, কিন্তু এখন তো মানে আপনার রাজনীতি মানে স্বাভাবিক নির্বাচনের পরে আপনারা যেভাবে বলেন যে নির্বাচিত প্রতিনিধি আসার পর নির্বাচনের পর সংসদ বসেছে, সো 5 মাসের মধ্যে এটা একেবারেই কাম্য না। এখন কেন আমরা ভাষার ব্যবহার, অনেকের কাছে অধ্যত্ত লাগে যে এই ভাষার ব্যবহার এখন এখানে দরকার নাই, হয়তো আমি অনেকটা এখানে অ্যাগ্রি করি, কিন্তু একটা কথার জবাব আপনি তো রক্তের বদলে দিতে পারেন না, আপনি কথার জবাব কথা দিয়ে দেন। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এটা বোঝাটা তো খুব কঠিন কিছু না যে একটা নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে। আমি বয়সের দিক থেকে বলছি না, একটা চেঞ্জ তো হয়েছে, এটা বিএনপি না বোঝার মতো কিন্তু আসলে কোনো কিছু না। এবং ক্ষমতার মেরুকরণ তো থাকবে এখন, এটা তো খুবই স্বাভাবিক। আমি গতকাল অনেককে বলতে শুনলাম যে বিএনপি ইজ চুজিং দেয়ার অপোজিশন, যে তরুণদেরকে টার্গেট করছে, ধরেন জামাত না করে তরুণদেরকে টার্গেট করছে। সো এই চুজ করার বা টার্গেট করারও একটা পন্থা আছে। বিএনপির কিন্তু আজিজ ভাই যেটা বলছিলেন যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে জুলাই সনদ, বিএনপি মানে এটা আমি একদম গত 4 মাসে মনে হয় এই নিয়ে প্রত্যেকটা বার আমি এই কথা বলি, সবচেয়ে বড় প্রতারণা করেছে কাগজে কলমে বিএনপি জুলাই সনদ থেকে সরে এসে এবং গণভোটকে তারা বাতিল করে, এখন পর্যন্ত তো সেটা বাতিল এবং এটা পুরো ডকুমেন্টেড আছে। যারা নির্বাচনের আগে তারা গণভোটের পক্ষে ভোট চেয়েছে, জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট সহই সবার আগে সাইন করেছে, কিন্তু সেখান থেকে তারা সবার আগে সরে এসেছে। এই যে 90-এর আন্দোলন বললেন, 3 জোটের রূপরেখা বললেন, সো সব কিছুর থেকে এবং জুলাই সনদ পর্যন্ত বিএনপি একই রকম আছে। আমরা যখন অনেকে বিএনপিকে যখন ওই ফ্যাসিস্টের পথে হাঁটছে বলে, তখন বিএনপি মাইন্ড করে যে কেন আওয়ামী লীগের সাথে তাদেরকে তুলনা করা হচ্ছে, কারণ আপনারাই সেই সিমটমগুলো দেখাচ্ছেন। আর সমঝোতার এই কথা আমি এই কারণে বলি, জামাতের কিন্তু পারফরমেন্স ভালো না, অপোজিশন এটা একদম মানে কি বলবো খুবই ভিজিবল, এবং 24 ঘন্টার মধ্যে গণভোটের বাতিল হয়ে যাবে এবং জুলাই সনদের আলোচনা কমপ্লিটলি নাই হয়ে যাবে, সংবিধান সংস্কারের আলোচনা কমপ্লিটলি নাই হয়ে যাবে। এটা জামাতকে আস্থায় না নিয়ে বিএনপি করেছে বলে অন্তত আমি মনে করি না। এনসিপি কি সেটা বোঝে? সে হয়তো বুঝতে পারে। আপনি শুরুতে বলছিলেন যে এনসিপি, যখন জুলাই গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু এনসিপি ছিল না। আমরা অনেকগুলা মানুষ, বিভিন্ন মত দলের মানুষ অনেক দিক থেকে এনসিপিতে এসেছিলাম। সো আপনি এনসিপিকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমর্থক হিসেবে আমি মনে করি না। জুলাই এর নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা ছাত্র সংগঠন, সেটা একটা কমন ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে শিবির অংশ নিয়েছে, ছাত্রদল অংশ নিয়েছে, অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল সেখান থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে, আমরা নাগরিক সমাজ থেকে আমরা অংশ নিয়েছি, শিক্ষকরা নিয়েছে, ডাক্তাররা নিয়েছে, ইঞ্জিনিয়ার নিয়েছে, এই যে বললো ঘরের গৃহবধূ, সবাই ওই ব্যানারে আমরা অংশ নিয়েছি। সো এটা শুধু ওখান থেকে নেতৃত্ব অনেক কয়েকজন এনসিপি করেছে, এটা একটা ঠিক যে গণ অভ্যুত্থানের পরে প্রথম রাজনৈতিক দল হিসেবে এসেছে। সো আমি ওটা মানতে রাজি না, কিন্তু আপনি যখন সেই সিমটমগুলো আবার দেখাবেন, পুরনো সিমটমগুলো, এবং 5 মাসের মাথায় এটা কতটুকু জরুরি। একে তো আপনি জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ সরে এসেছেন, এক ধরনের প্রতারণা করেই সরে এসেছেন, এবং বিরোধী পক্ষ এটাতে কিছুই করতে পারে না। যে বিরোধী পক্ষ মানে নির্বাচনের আগে মাঠের আন্দোলনে চলে গিয়েছিল পিআর চেয়ে, উচ্চকক্ষ চেয়ে, সেই বিরোধী পক্ষে এক সামান্য তারা কথায় কথায় হচ্ছে যে মোল্লারদৌর মসজিদ পর্যন্ত, তাদের দৌড় হচ্ছে ওয়াকআউট পর্যন্ত। সো ওয়াকআউট তো খুব একটা ইফেক্টিভ না, সে তো আবার ফিরে এখানে এটা এটুকুই, মানে ওই যে মসজিদ পর্যন্তই তাদের মানে প্রতিবাদের ভাষাটা। সো এত বড় একটা জিনিস হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। এখন কেন বলছি এত বড় জিনিস, আপনার তো এত বড় একটা গণ অভ্যুত্থান তো প্রতি বছর হবে না। এরকম একটা অধ্যায় বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে তো বারবার মানে রক্ত যাওয়াটা তো খুব ভালো, কোনো ভালো বার্তা আমাদেরকে দেয় না। আমরা তো এটাকে মানে মর্যাদাটা যা দরকার ছিল জুলাই গণ অভ্যুত্থান পাই, সেটা কিন্তু আমরা তাদেরকে দিতে পারলাম না, এবং এটার পিছনে প্রধান অন্যতম বাধা এখন আমি মনে করি বিএনপি সরকার, কারণ অপোজিশন তারা কোনো বাধা পাচ্ছে না।
আমি যেটা আপনি যেটা বললেন আমার একটা টক শোতে দেখেছেন, এই কথাটাই আমি বলেছি যে তারা কিন্তু কোনো অপোজিশন থেকে কোনো বাধা পাচ্ছে না। আমরা চেয়েছিলাম যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ, এটা আমরা তো শুধু হাসিনাকে সরাতে চাই নাই, আমরা চেয়েছিলাম যে হাসিনা যে পন্থাতে এই সংবিধানে যে মানে আমাদের সংবিধানটাই হচ্ছে একটা স্বৈর শাসক তৈরি করার একটা সব রসদ এই সংবিধানে আছে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু কমাতে পারি নাই, আমরা বিচার বিভাগকে আলাদা স্বতন্ত্র স্বাধীন করতে পারি নাই। আপনি এখন দেখেন প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিএনপি তার নিজের লোক বসাচ্ছে, দলীয় লোক বসাচ্ছে। এখন আপনি বলতে পারেন বিএনপি নিজের লোক দিয়ে সরকার চালাবে না তো কি অন্য বাইরের? অবশ্যই না। কিন্তু এদের নিয়োগ কিভাবে হচ্ছে, কি ধরনের যোগ্যতার ভিত্তিতে হচ্ছে, এদের জবাবদিহিতাটা কোথায়? মূল কথা এটা জবাবদিহিতাটা কোথায়? এবং আপনি নির্বাচন কমিশনে নিজের লোককে আপনি সচিব বসাচ্ছেন, আপনি দুদকে এখনো কাউকে বসাতে পারেন নাই, আপনি গুম অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন, আপনি মানবাধিকার কমিশনে কাউকে বসান নাই। এখন অন টপ অফ এভরিথিং আপনি ছাত্র দলের মতো সেই ছাত্রলীগের মানে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, স্মৃতি মনে করিয়ে দিচ্ছে আপনি ছাত্র দল দিয়ে আপনি বিরোধী দলকে পিটাচ্ছেন, শুধু পিটাচ্ছেন না রক্তাক্ত করছেন এবং তাদের চোখ পর্যন্ত হারাতে হচ্ছে। এটা তো কোনো ভালো বার্তা দেয় না 5 মাসের মধ্যে। এবং আমার প্রশ্ন হচ্ছে এটা জরুরি কিনা? বিএনপি যদি মনে করে যে তারাই সবচেয়ে শক্তিশালী, এত বড় একটা রাজনৈতিক দল, তাদের এত বড় সংগঠন, এত অভিজ্ঞ লোকজন আছে, তো এটাকে তো এটা তাদের সুবর্ণ সুযোগ হওয়ার কথা ছিল, অনেকটা খালি মাঠে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কথা ছিল। কিন্তু তা না করে তারা কেন মানে বিরোধী পক্ষকে বা সাধারণ মানুষকে এক ধরনের ক্ষোভ জন্মাতে সাহায্য করছে? আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানে যখন সাধারণ মানুষ অংশ নেয় তখন তারা ছাত্রদের ডাকে এসেছে ঠিক, কিন্তু তাদের তো নিজের বুঝ ছিল যে আওয়ামী লীগ সরকার কি করতেছিল, হাসিনা কি করতেছিল, সব কিন্তু তাদের পর্যবেক্ষণে ছিল সেই 17 বছর ধরে। তো পুঞ্জীবিত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ কিন্তু সেই সময় অভ্যুত্থান। তাহলে বিএনপি এখন কেন সেই সুযোগটা দিচ্ছে এবং একদম ডে 1 থেকে 12 ফেব্রুয়ারির পরদিন থেকে তারা গণভোটটাকে নাই করে দিল? এটাকে তারা অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারতো, এভাবে সরাসরি প্রতারণা না করে। আজ ভাই সহ আলোচক অনেকগুলো বিষয় তুললো যে এই 5 মাসের মধ্যেই প্রত্যাশিত এই সিচুয়েশন আর পরিস্থিতি আসলে দরকার ছিল। সরকার যেহেতু বিএনপি ক্ষমতায়, ফলে তার দায়ভার তো বেশি। আমি এই প্রশ্নের উত্তর দিবেন, এর সাথে আমি একটু যোগ করে আপনাকে জিজ্ঞেস করি যে এটা আপনি বলছিলেন যে ধরেন এটা একই বিষয়, নিশ্চয়ই আমি তাজদুবার কাছেও জানতে চাইবো। অবশ্যই প্রতিবাদের ভাষা থাকবে, আক্রমণাত্মক থাকবে, রাজনীতির মাঠ গরম করা থাকবে, কিন্তু ধরেন যে কিশোরগঞ্জে অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি সেখানকার একজন সাংসদ, দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতি, সেখানে গিয়ে যদি আমি ইন্ডিভিজুয়ালি বলি যে তারেক রহমান সবাইকে শান্তি দিয়েছে কিন্তু আপনাদের কিশোরগঞ্জবাসীর উপরে ফজু পাগলাকে চাপিয়ে দিয়েছে, যদি আমি ধরেন মির্জা ফখরুল আলমগীর এলাকায় গিয়ে বলি যে উনি রাষ্ট্রপতি হতে চায় কি মর্যাদায়, কোন হিসেবে, উনি তো একজন মন্ত্রণালয় সামলাতে উনি একটা ব্যর্থ মানুষ, 5 মাসের মতো ওনাকে ব্যর্থ করে দেয়া হচ্ছে। বা তারেক রহমানকে যদি বলে যে আপনাকে কিছু কার্ড দেওয়া হবে, একটা চান্দাবাজ, একটা দালালবাজ বা চাঁদাবাজি এবং লাল কার্ড, তো তখন হয় কি মানে বা ধরো যে জিকে কাউসে এলাকায় গিয়ে যখন হবিগঞ্জে বলা হলো যে তাকে সম্পর্কে গালমন্দ হয়েছে, তখন তার কিছু সমর্থক এমন কি হয় যে তখন তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়, স্থানীয়ভাবে তারা তখন সংক্ষুব্ধ হয়, বা এনসিপি কি আসলে একটু সংক্ষুব্ধ পরিবেশ তৈরি করতে চাচ্ছে নাকি তারা এটা আসলে এখন থেকে এস্টাবলিশ করতে চাচ্ছে? না, ধন্যবাদ আপনাকে। তাদের ওরিয়েন্টেশনটা এটা, যারা বক্তৃতা দিতে চায় ওখানে, আমি দেখলাম যেমন সার্জিসের হাতে ব্যান্ডেজ দেখলাম, আসলে তো হাতে ভাঙে নাই, তো এটা ব্যান্ডেজ লাগায় দেখানো হয়েছে। পরের দিন দেখলাম যে ব্যান্ডেজটা লাগানো হয়েছে। তো এই জন্য বলছি প্রথম তো ব্যান্ডেজ ছিল না। আমার বক্তব্য হচ্ছে যে আপনি বলেন ফজলু পাগলা বলা হয়, ফজলুর রহমান সে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, বিএনপিতে উপদেষ্টা, সে যে যার কারণে সে মব সন্ত্রাসের সম্মুখীন হলো, ওই টকশোতে তার সাথে আমি ছিলাম। আমি তাকে আমার সিনিয়র, তাকে আমি রেসপেক্ট করি, আমি তাকে বলেছি ব্রেকে একটু কাচ্চা বাচ্চা বললেন না, কাজই চুপ করেন। কারণ ওটা হচ্ছে কি, তাকে ওই দিন প্রতিবাদ, অর্থাৎ যখনই 71 নিয়ে প্রতিবাদ করবেন তার মাথা কিন্তু পুরোপুরি এলোমেলো হয়ে যায়। 71টা তো অন করতে হবে, যে কাই বলে ধরেন আমার সামনে যদি 71 অন বিরোধিতা করে কথা বলে, সমালোচনা করে, আমি কিন্তু একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, আমি কিন্তু এখন পর্যন্ত তরুণ ছাত্র নেতৃবৃন্দকে কখনো 71-এর বিরোধিতা করতে আমি কিছু শুনি নাই। আপনি কি কখনো শুনেছেন তারা কি বলেছে যে আমরা 71-কে মানি না বা 71-কে ইনিয়া বিনিয়া জামাতি ভাষায় অনেক কথা বলেছে, তবে জামাতের তরফ থেকে পরিষ্কার এও বলা হয়েছে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, এই কথা যখন জামাতের নেতৃত্ব বলছে। এই জন্য আমি বলছি যে এখন যে ধরেন আপনি যে ভাষাগুলি উচ্চারণ করলেন, এটা তো স্বাভাবিক, যার সমালোচনা করবে সে তো প্রতিবাদ করবেই। এখন কিশোরগঞ্জে যা যদি ওই ভাষা ইউজ করে, এখন সে নির্বাচিত, এত কিছু বাধা বিপত্তির পরেও তো ফৌজি পাগলা উপাধি দেওয়ার পরেও কিন্তু সে জিতেছে। এখন ধরে নিতে হবে তার সমর্থক বেশি আছে। এখন ওখানে যা যদি ফৌজি পাগলা করে আক্রমণ শুরু করেন, তো তার অনুসারীরা তো আক্রমণ করবে। আমার বক্তব্য এটাই যে এখন তো দেশটা গড়ার সময়, যেমন তাসনিয়া জামিনের একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, জামাত ইসলাম প্রকৃত বিরোধী দল ভূমিকা পালন করতে পারছে না। আপনি বলেন জুলাইয়ে বিএনপি জুলাইয়ের যে দফাগুলি ছিল তার ভিতরে ছিল পিআর সিস্টেমের নির্বাচন, তো পিআর সিস্টেম অনুযায়ী হলেও বিএনপি সংসদ যখন বসে তখন তারা ডেপুটি স্পিকার অফার করছে, তখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে না, আমরা ওই পিআর সিস্টেমে যদি না যান, অর্থাৎ ওই সংস্কার পরিষদ যদি না গঠন করেন ওই ভিত্তিতে হলে আমরা প্যাকেজ ডিলে রাজি আছি। কিন্তু তাহলে আপনি বলেন পিআর সিস্টেম হলো না,
ওনারা তো সংসদীয় পিআর সিস্টেম না করে ওনারা মহিলা নমিনেশন দিছে না, নারী এমপি বানিয়ে দিছে না, তো ওটা তো মানে নাই। জামাত তো তাহলে মানলো না, দুই জায়গায় স্টিক করে না, অর্থাৎ যেখানে পাওয়ার সেখানে সে নিচ্ছে, যেখানে পাওয়ার না সেখানে নিচ্ছে। এনসিপিও দিল, তাদের মহিলা এনসিপি দিল, তার মানে তারাও এটা মেনে নিল। এনসিপি তখন 11 দলের জোটের অংশ ছিল, 11 দলের অংশ হিসেবে তাদের মনোনীত দুজনকে তারাও দিছে। জামাত যেহেতু মেজর 68 আসন, তারা যখন দিয়ে দিছে, আর অন্যদের দিয়ে 70 আসন, এই তো অপোজিশনটা তো তাই। তো সেখানে এনসিপি কিন্তু জামাতের সাথে অতটা সখ্যাতি নাই, কিন্তু ওই সময়টায় জামাত এবং এনসিপিকে আলাদা ভাবা হতো না, এখন কিন্তু একটু আলাদা ভাবা হচ্ছে, কিন্তু আগে কিন্তু আলাদা ভাবা হতো না। আমার কথা হচ্ছে আনুপাতিক ছিল, আপনি ডেপুটি স্পিকার নিলেন না, তাহলে এটাও নিতেন না। তার মানে আপনার জুলাই সনদের যে স্পিরিটটা আগে ছিল, যেটাকে বলা হচ্ছে, সেটা তো জামাত ইসলামী ভঙ্গ করেছে, এনসিপি ভঙ্গ করেছে, আমি বলবো যে ওটা মানলেন। এখন আমার কথা যে সুপ্রিম কোর্টের তো এখন একটা রায় আছে, আমি যেটা বলছি তার সঙ্গে আমি একমত তার সাথে, যে আমার মতো হলো একটা দেশে গণতন্ত্র ছাড়া অনেক, দেখেন দেশের রাজনীতিবিদরা তো দেশ চালাবে, এই দেশ 54 বছর স্বাধীন হয়েছে, 55 বছর পড়ছে, অনেক সূচকে কিন্তু আমরা এগিয়েছি। এটা এই উদাহরণ আমি দেবো না, তাহলে আমাকে বলবে যে আমি অন্যদিকে কথা বলি। আমার কথাটা এগিয়েছি, রাজনৈতিক সূচকে কিন্তু আমরা পিছিয়েছি। আপনি 55 বছর পরে কেন গণ অভ্যুত্থান ফ্যাসিস্টের ভিত্তি হতে হবে বলেন? হতে হবে কেন? এই পর্যায়ে কে আনছে? রাজনীতিবিদ আনছে। বিশেষ করে পরপর শেখ হাসিনা 3টা নির্বাচন দিচ্ছে, মানুষ ভোটই দিতে পারে নাই। তরুণদের কথা বাদ দেন, তারা হয়তো ভোটারই হয় নাই, সমর্থকরা ভোট দিতে পারে নাই, ভোট রেজাল্ট হিসাব করে রেজাল্ট ঘোষণা দিয়েছে, 151 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। এখন তদন্ত হচ্ছে যে এই রেজাল্ট কিভাবে হলো। হ্যাঁ, তো সুতরাং ক্ষেত্র তৈরি করছে কিন্তু রাজনীতিবিদরা। আরেকটা পয়েন্ট ছিল, আপনি যদি একটু টাচ করেন তাহলে আমি তাস্তফারকে যেতে চাই। সেটা হচ্ছে যে বিএনপির কাছে যেটা প্রত্যাশা করে না, ধরেন যে গুম কমিশনটা বাতিল করে দিল, মানে যেগুলো জুলাই সনদের কতগুলো মৌলিক যে বিষয়গুলো, না ঠিক আছে, গুম কমিশন যে রাজনৈতিকভাবে নিয়োগগুলো, যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, সেটা নিয়েও মানে রাষ্ট্র ব্যবস্থাটা যেটা বলছে আমরা তো শেখ হাসিনাকে বিদায় করার জন্য করিনি, আমরা করেছিলাম। ঠিক আছে, আমরা রাজনীতিবিদরা দেশটাকে এই জায়গায় নিয়ে আসছে, কম আর বেশি সবাই দায়ী আছে, এখন স্বাধীনতার দিন থেকে দায়ী আছে। এখন আপনি বলেন আমেরিকাতে বিচারপতি তো যে সরকার যায়, ট্রাম্প নিয়োগ করে, সেই বিচারপতি চেয়ারে বসে তো ট্রাম্পকে শাস্তি দিতে বাইডেনের আদেশ বাতিল করছে না, এই যে ট্রাম্পের কর বসাইছে বাতিল করে দিচ্ছে না। হ্যাঁ, তার এক্সট্রা পাওয়ারে আমাদের দেশে তো সেটা নাই। আমাদের দেশে অর্থাৎ আমরা রাজনীতিবিদ তৈরি করতে পারি নাই, সমাজও তৈরি করতে পারি নাই। আপনি দেখেন, আমি যদি বলি যে এই সমাজে 12 প্রকার বঞ্চিত, আমি লিখেছিও 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, বলেন সবাইকে, এবং জাতীয় কোনো ইস্যুতে আমরা একমত হতে পারি না, কোনো কিছু 12 প্রকার চিন্তা করি। আমি মাস্টার ডিগ্রি কমি মাদ্রাসাতে মাস্টার ডিগ্রি পাস করছি, আমি মনে করি আমারটাই ঠিক। সুতরাং আমি তো মনে করি যে অন্তত পক্ষে এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত একমুখী জাতি গঠনের জন্য একমুখী একটা শিক্ষা যদি গঠন করা হতো, এবং আমি ছোট সময় বলছি আদর্শ লিপি, সেখানে মানবিক দিকগুলোকে স্মরণ করে দেওয়া হতো। এখন দেখেন শিক্ষা ব্যবস্থা কি হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, এখন লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এই জায়গায় নিয়ে আসছি আমরা। সুতরাং জাতি গঠন না করা পর্যন্ত এটা প্রত্যাশা করতে পারবো না। তবে আমার বক্তব্য হচ্ছে যে যেটা আমি আগেই বলেছি, গণতান্ত্রিক ব্যবস্থা তো আপনাকে ইস্টাবলিশ করতে হবে, করতে গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রাজনৈতিক ইন্টারফারেন্সের বাইরে আনতে হবে। হ্যাঁ, আমার কথা হলো যে আমিও হয়তো, আমারও একটা পরিচয় আছে, আপনি হয়তো যাবেন, কিন্তু আমি কিন্তু হাসা মিথ্যা কথা বলি না, আমাকে কোনো প্রমাণ দিতে পারবেন না, যেটা একটা জহি মিথ্যা কথা যাকে বলা হয়। তো আমার কথা হচ্ছে যে আপনি চেয়ারে বসে যে দায়িত্বটা আপনি সঠিকভাবে পালন করেন না, কারণ তাহলে চেয়ারই থাকতে পারবেন না। এই পরিস্থিতি যে তৈরি হয়েছে, এর জন্য তো রাজনীতিবিদরা দায়ী। ধন্যবাদ। তা তোমার আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমাদের জুলাই নিয়ে অনেক কথা হয়, মানুষ ধরেন যখন একটা প্রত্যাশা নিয়ে জুলাইয়ের, যে আমরা বলি না, জুলাইকে কেউ বলে চেতনা, কেউ বলে জুলাই নিয়ে কথা বলে, যেমন বিএনপি থেকে বলা হয় যে জুলাইকে কেউ রাজনৈতিক হাতিয়ার না করা উচিত, জুলাইয়ের স্পিরিটটা মনে ধারণ করা উচিত, কিন্তু তরুণ বন্ধুরা বা জামাত ইসলাম বা বিরোধী দল তার সবাই আসলে জুলাইকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে করে নিজেদের ফায়দা লুটতে চায়। আপনাদের তো একটা কথা ছিল যে কথা বলার জন্য আসলে আমরা এই আন্দোলনের অনেকগুলো অংশ একটা ছিল কথা, আমরা গণমাধ্যমে অনেক সময় কথা বলতে পারি, ওই সময় কথাই যদি বলতে না পারেন, তখন জুলাইকে নিয়ে শুধু আমার ভালো, জুলাইয়ের কি কোনো কেউ যদি ফিল করে যে যখন জুলাইয়ের আগে আপনারা বাস্তবায়ন করতে পারবেন না রাজনীতিবিদরা, তখন তো সাধারণ মানুষ জুলাইয়ের এই আন্দোলনকে ভঙ্গ করতে পারে। আজকে মনে আছে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পরে 72-73 সালে আবু সালেহ কবিতা লিখেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম 31 সালের কি স্বাধীনতা। তো সেই সময় যদি স্বাধীনতাকে নিয়ে বলা যায়, এখন জুলাইকে নিয়ে কেউ যদি তার এই আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আন্দোলনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে না, মাঝখান থেকে নিজে কেউ যখন ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীগতভাবে বলে যে এতে আমরা ক্ষতিগ্রস্ত হলাম কিন্তু জুলাই তো আমাদের কিছু দিল না, তখন তাদেরকে ট্যাগ দিয়ে দেওয়া হয়, ট্যাগ দিয়ে বলা হয় যে দোষর বলা হয়। এইটা আসলে কি আপনি তো ধরেন তরুণ প্রজন্মের প্রতিনিধি এবং আপনাদের যদিও আপনারা এখন এক একজন এক এক আদর্শে আছেন, আপনার কি মনে হয় এটাও কি আসলে ঠিক কিনা? মানে আমি আমার
আমার মতামত স্বাধীন মতামত ব্যক্ত করতে পারবো কিনা, আপনার মতের সাথে আমার মতের দ্বিমত হতেই পারে, কিন্তু আপনার সাথে আমার মতের দ্বিমত হলে আপনি আমাকে গালবন্ধ করবেন, সেটাও কি আসলে জুলাই স্পিচ সাপোর্ট করে কিনা? প্রথম কথা হচ্ছে 5ই আগস্টের দুপুরের